আমি গরিব হতে পারে আর্থিকভাবে, মানসিকভাবে আমি একজন বড় লোক। ছোট ছোট মিস্টেক্সের মধ্যে থেকে লার্নিং নেওয়া। আজকে না রিলটা বেশি দেখা হয়ে গেল, কালকে রিলটা কম দেখবো। যে কাল করে ও আজ করে, যে আজ করে ও আভি করে। স্বপ্নটা অনেক বড় হতে পারে, কিন্তু তার জন্য যেন আমার পদস্খলন না হয়। অনেকেই কিন্তু এই ল অফ অ্যাট্রাকশন অলরেডি অ্যাপ্লাই করছে। অ্যাপ্লাই করার পর বিশ্বাসটা রাখতে হবে আমি লক্ষ্যে যেন স্থির থাকি। আমরা এমন একটা দেশে বিলং করি যেখানে বড় লোকের থেকে গরিবের সংখ্যা বেশি। সো আমি ডেইলি লাইফে ল অফ অ্যাট্রাকশনের ইম্পর্টেন্সটা আপনার থেকে বুঝতে চাইছি, যে একটা মানুষ যে ধরুন আজকের পডকাস্ট দেখছে, যার কাছে হয়তো অত মানিটারি রিসোর্সেস নেই, কিন্তু সে স্বপ্ন দেখছে আমি ভবিষ্যতে কোটিপতি হব। থ্রু দ্য ল অফ অ্যাট্রাকশন আমি ওই স্বপ্নটাকে অ্যাচিভ করব কি করে। একজন গরিব মানুষ ল অফ অ্যাট্রাকশন দেখে, বা একজন মধ্যবিত্ত ল অফ অ্যাট্রাকশন ইউজ করে নিজেকে একজন উচ্চবিত্ত স্তরে কি করে নিয়ে যাবে? তোমার কথাটাকে যদি আমি ছোট করে বলি, সাধারণ মানুষ কি করে অসাধারণ হবে। এটাকে আরো ছোট করে যদি বলি, অর্ডিনারি আর এক্সট্রা অর্ডিনারি। মানে আজকের ডেটে আমি হয়তো নো ওয়্যার, এটাকে ডাব্লুটাকে যদি সরিয়ে দিই, নাও হিয়ার হতে পারি। তার মানে সামান্য জিনিসের মধ্যে কিন্তু অসামান্যটা খোঁজার মানসিকতাটা থাকতে হবে। প্রথম কথা, আমি গরিব হতে পারে আর্থিকভাবে, মানসিকভাবে আমি একজন বড় লোক। তার কারণ আমার কাছে আছে পৃথিবীর সব থেকে দামি সম্পদ। যে ডিভাইসটা নিয়ে কেউ সারা পৃথিবীকে রাজত্ব করেছে, এই ডিভাইসটা নিয়ে কেউ পৃথিবী থেকে চলে গেছে। তো ফার্স্ট অফ অল আমাকে এটা ভেবে গ্র্যাটিটিউড হতে হবে, আমার কাছে একটা শরীর আছে, আর শরীরের মধ্যে একটা মন আছে, যার 1%ও আমি রিভিল করতে পারিনি। তার মানে আমার মাইন্ডকে আগে ফ্রেম করলাম। সেকেন্ড পয়েন্ট, আমি জীবনে যেখানে যেখানে আমি পৌঁছাতে চাইছি সেটা স্পেসিফিকভাবে যদি লেখা যায়, যেটাকে সহজভাবে বললে স্মার্ট, SMART, S ফর স্পেসিফিক, M ফর মেজারেবল, A ফর অ্যাচিভেবল, R ফর রিয়েলিস্টিক, T ফর টাইম বাউন্ড। ঠিক এই ফ্রেমে যদি জিনিসটাকে একটু ছবিতে পরিণত করা যায়, সেটা ফিজিক্যাল হতে পারে, সেটা মেন্টাল হতে পারে। থার্ড পয়েন্ট হলো অ্যাওয়ারনেস তৈরি করা, যে এটা সত্যিই যদি আমি অ্যাচিভ করি, আমার হাঁটা চলা, কথাবার্তা, আমি কি লেভেলে থাকবো। ফিজিক্যালি করার আগে মেন্টালি রিচ হওয়ার ফিলিংসটাকে আনা। সেকেন্ড অফ অল, আমি কাদের সাথে মিশছি, কাদের থেকে আমি ভাইব্রেশন নিচ্ছি, আমি কি আমার থেকে কোয়ালিফাইড লোকেদের সাথে কানেক্টেড থাকছি, আমি তাদের সাথে কি মিশছি যাদের কাছ থেকে পজিটিভ ভাইবস আমাকে সবসময় পজিটিভভাবে দেবে। রেজিস্ট্যান্স কিন্তু আসবেই, রেজিস্ট্যান্স ছাড়া গ্রো করা যায় না। রেজিস্ট্যান্সটাকে কি পজিটিভভাবে নিতে পারছি, মানে বাধা পাচ্ছি বলে 2 পা পেছোতে পারি, কিন্তু 2 পা না পেছোলে আবার 10 পা এগোনোও যায় না। একটা তীর ছুটতে গেলেও কিন্তু পিছনের দিকে টানতে হয়। ওই বিশ্বাসটা আনা যে ইউনিভার্স প্রিন্সিপালি চলে, একটা গাছের বীজও মাটির অন্ধকারের মধ্যে আরও অন্ধকারে যায় বলে সে আলো দেখে। তার মানে প্রিন্সিপালি এটা ভাববো, বাধা আসছে মানে আমি প্রসেসের মধ্যে আছি। তারপরের পার্টটা হচ্ছে বাধাগুলো অতিক্রম করার জন্য ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি আমার নিজের ওপরে আগে বিশ্বাসটা আনা, যে আমি যেটা ভেবেছি সেটা অ্যাচিভ করলে সমাজের কি উন্নতি হবে, বাবা মার কি উন্নতি হবে, বা বাবা মার জন্য কতটা খুশি হবে, এবং আমি যে স্কুল কলেজে পড়েছি তাদের জন্য আমার কি কন্ট্রিবিউশন হবে। যে কারণে বলা হয় যে তুমি যদি তোমার নিজের প্রিপারেশনে ম্যাক্সিমাম সময় দাও, আউটকাম নিয়ে ভাবতে হবে না, টাকা তোমার পিছনে দৌড়াবে। যেটাকে আরও সুন্দরভাবে যদি বলি, মা সরস্বতীকে যদি ধরা যায়, লক্ষ্মী পিছনে পিছনে আসে। লক্ষ্মী থাকলে কিন্তু সরস্বতী আসবে না, কিন্তু সরস্বতী থাকলে লক্ষ্মী আসবেই আসবে। এই বিশ্বাসটাকে আগে আনা, যে যাই হয়ে যাক না কেন আমি আমার লক্ষ্য থেকে সরব না। সেই মাস পিপল অ্যান্ড ক্লাস পিপলের মতন আমাকে ক্লাস পিপলের ক্যাটাগরিতে থাকতে গেলে 10% এক্সট্রা প্রত্যেক দিন যেন আমি নিজেকে রিকানেক্ট করতে পারি। ছোট ছোট মিস্টেক্সের মধ্যে থেকে লার্নিং নেওয়া। মিস্টেক হবে, মিস্টেক হওয়াতে প্রবলেম নেই, কিন্তু মিস্টেক থেকে কি লার্নিং নিচ্ছি না একই মিস্টেক বারবার করে বলছি। আজকে না রিলটা বেশি দেখা হয়ে গেল, কালকে রিলটা কম দেখব। আবার সকালে উঠে ভাবলাম আজকে 2 বার বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, কালকে থেকে বিরিয়ানি খাবো। মানে जो কাল করে ও আজ করে, जो আজ করে ও अभी করে, ডু ইট নাও আর নেভার। এগুলো মাইন্ড মেকআপ। এবার এই মাইন্ড মেকআপ যখন কেউ আমার কনফারেন্সে আসে বা রামকৃষ্ণ মিশনের কোনো প্রোগ্রামে আসে, তখন আমি সামনাসামনি তাকে বোঝাতে পারি। তবে পডকাস্ট দেখেও বহু মানুষ কিন্তু জীবনে সফল হয়েছে, যার রিপারকেশন তোমার কাছেও গেছে, আমার কাছেও এসছে। ইভিন
অনেকেই কিন্তু এই ল অফ অ্যাট্রাকশন অলরেডি অ্যাপ্লাই করছে। অ্যাপ্লাই করার পর বিশ্বাসটা রাখতে হবে আমি লক্ষ্যে যেন স্থির থাকি। স্বপ্নটা অনেক বড় হতে পারে, কিন্তু তার জন্য যেন আমার পদস্খলন না হয়, প্রলোভনে যেন আমি পা না দিই। প্রলোভনে পা দেওয়া মানে রাজধানীতে বসে তুমি আমি যাচ্ছি দিল্লির উদ্দেশ্যে, একটা ছোট্ট হল্ট স্টেশন, ট্রেন দাঁড়ালো না, 130 কিলোমিটারে চলে গেল, তখন গরু আছে না ছাগল আছে তাকালেও কিন্তু বুঝতে পারবো না। রাইট অর রং? তার মানে ওই স্পিডে যাওয়ার জন্য ফোকাসটা থাকা দরকার। যেটা সহজভাবে যদি বলি, হাতটাকে যদি এভাবে রাখা যায়, তুমি একবার রাখো হাতটা চোখের সামনে, তুমি আঙুলটাকে একটু সরাও, হ্যাঁ, আঙুলের ফাঁক দিয়ে যখন দেখো আমাকে ফোকাস করছো, আঙুলগুলো ঝাপসা। এবার আমি যদি আঙুলে ফোকাস করি তাহলে কিন্তু আমার মুখ ঝাপসা, মানে ডিস্ট্রাকশন লাইফে থাকবে। কিন্তু ডিস্ট্রাকশনের মধ্যে থেকে, ডিস্ট্রাকশনের মানে প্রলোভনে পা দিয়ে যদি আমি আমার লক্ষ্য স্থির না রাখতে পারি, এর জন্য বাবাও দায়ী নয়, সমাজও দায়ী নয়, কোনো রাজনৈতিক নেতা দায়ী নয়। তার জন্য আমি দায়ী যে আমি নিজেকে পরিবর্তন করার জন্য ডিস্ট্রাকশনের বাইরে কনসেন্ট্রেট করতে পারছি কিনা। লক্ষ্য স্থির রাখতে হবে, লক্ষ্য যেন সবসময় এই 6 ইঞ্চিসের মধ্যে ধরা থাকে। আর এটা ধরে রাখার জন্য কিন্তু মনে রাখতে হবে কি কানে ঢুকছে, তারপরে কোনটা কান দিয়ে বার করে দেবো আর কোনটা হার্ট অ্যান্ড হেডে যাবে, ওই বিচারটাও তার মধ্যে থাকতে হবে, বোধ যেটাকে বলা হয়। এবার তুমি যদি তোমার ওই সাধারণের সাথে অসাধারণকে পাশাপাশি রাখো, এক্সট্রা তো তোমাকে দিতেই হবে। তার কারণ যদি নো পেন দেখি তাহলে নো গেন আসবে। অবশ্যই। যে কারণে ইন্ডিয়ান হকি টিমে যখন আমি ছিলাম, একটা স্লোগান খুব হিট করেছিল। সেই স্লোগানটা ছিল কি, নো প্রেশার নো ডায়মন্ড। প্রেশার নেবে ডায়মন্ড হবে, প্রেশার টেক ইট অ্যাজ এ প্রিভিলেজ। তুমি আমি কতবার কান ধরে উঠবোস করেছি ছোটবেলায়, ওটা কি ছিল আমাদের কাছে? পানিশমেন্ট ছিল। টিচার কিন্তু আমাদের রিওয়ার্ড দিয়েছে। কেন? তুমি যদি কান ধরাটাকে ভালো করে দেখো, ওটা কিন্তু এক ধরনের স্কোয়াট এক্সারসাইজ। আজকের দিনে আমি জিমে গিয়ে রোজ স্কোয়াট করি। আর ছোটোবেলায় আমার স্কুলের যে টিচার ছিলেন হীরালাল বাবু, আমাকে কান ধরে উঠবোস করাতো 100, 150। আমি ভাবতাম মজা, ক্লাস করতে হবে না বাইরে দাঁড়িয়ে, কিন্তু উনি যে আমার লোয়ার বডিকে এমনভাবে স্ট্রং করে দিয়েছেন এবং সেটার জন্য যে এখন আমি 6 ঘন্টা 7 ঘন্টা দাঁড়িয়ে থাকি, সেটা কিন্তু হ্যাটস অফ আমার স্যারের জন্য। মানে ওটা কিন্তু রিওয়ার্ড ছিল, ওটা পানিশমেন্ট ছিল না। আমরা অনেক সময় অলমাইটির দিকে তাকিয়ে বলি ওয়াই মি, কিন্তু অনেকে বলে থ্যাংক ইউ, তার কারণ তুমি অপরচুনিটি দিয়েছো আমার নিজেকে চেনার জন্য। তুমি যা ভাবছো তাই যদি ঘটে যায়, তাহলে তুমি নিজেকে কতটা চিনলে? তুমি যে ভাবছো সেটা হচ্ছে না, তখন তুমি নিজের মধ্যে কোশ্চেন অ্যান্সার করছো। সেখান থেকে তোমার ব্রেন কিছু সিগন্যাল দিচ্ছে, আর সেই সিগন্যাল দিয়ে তুমি নতুন করে কিছু দেখছো, সার্কিট তৈরি হচ্ছে, নিউরোনাল পাথওয়ে তৈরি হচ্ছে, নিউরোপ্লাস্টিসিটির ওপর কাজ করছো। এক্সাম্পল দিই, তুমি আমি দুজনেই জিমে গেছি, একই এক্সারসাইজ তুমি করছো আমিও করছি, কিন্তু যে ট্রেনার সে প্রত্যেক দিন একই এক্সারসাইজটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করাচ্ছে যে এক্সারসাইজটা আগে তুমি করোনি। যেরকম তোমাকে যদি বলি মিরর হ্যান্ডরাইটিং করে দেখবে কতটা টাফ। রিসার্চ বলছে মিরর হ্যান্ডরাইটিংয়ে নাকি ব্রেন নাকি দারুণভাবে এক্সপার্ট হয়, মানে ব্রেনের ক্যাপাবিলিটি নাকি বেড়ে যায়। মানে মিরর হ্যান্ডরাইটিং মানে তুমি নিজের নামটা এমনভাবে লিখবে যে মিররে ওটা সোজা দেখবে। মানে যদি এভাবে দেখি, ধরো অরিজিৎ লিখলে মিররে তুমি কি দেখবে? উল্টো দেখবে। এই উল্টোটা তোমাকে লিখতে হবে। ওটা ব্রেনের এক্সারসাইজ। এটা একটা দারুণ এক্সারসাইজ। ল অফ অ্যাট্রাকশন নিয়ে যারা বিভিন্ন রকম মানে অনেক কিছু অ্যাচিভ করতে চাইছেন, মানে ল অফ অ্যাট্রাকশন আর কিছুই না, এটা হচ্ছে ইনভিজিবলকে ভিজিবল করা। আজকে যেটা ইনভিজিবল সেটা একটা সার্টেন টাইমের পর তো ভিজিবল হবে। এবার আগে ভিজিবল করার আগে মনে সেই ছবিটা দেখার জন্য মনকে রেডি করতে হবে। এবার মনকে কি ধরা যায় না? আমাদের এই যে সার্কিট, এই সার্কিটগুলোকে ইমপ্রুভ করা যায়। সেটার জন্য নিউরোপ্লাস্টিসিটিরই একটা ছোট্ট টেকনিক্যাল স্কিল শেয়ার করলাম। সেটা হলো কি, মিরর রাইটিং। মানে আমি লিখবো মাই নেম ইজ মৃণাল চক্রবর্তী, এমনভাবে লিখবো উল্টো করে। দরকার হলে প্রথম আয়না দিয়ে একবার প্র্যাকটিস করে দেখা যেতে পারে, মানে সোজা লিখে উল্টোটা কিরকম দেখতে লাগে। এবার ওই উল্টোটাকে লিখতে হবে যাতে ওখানে দেখা যায়। আমি এরকম মানুষকেও জানি, আমার এক স্টুডেন্ট, সে 2 হাত দিয়ে মিরর রাইটিং একসাথে করে এবং উল্টো দিকে সে দেখতে পায় সে যেটা লিখছে। এটা কিন্তু প্র্যাকটিস। আরেকটা প্র্যাকটিস আছে যেটা করলে ব্রেন খুব ইউনিক ওয়েতে কাজ করে। এগুলো অনেকেই করেন বা অনেকে হয়তো জানেনই না। একটা নিউজ পেপারের লেখা তুমি একটা পাতায় প্রিন্ট আউট নিলে একটু বড় করে, এবার ওটাকে আলোর দিকে ধরলে উল্টো দিক দিয়ে পড়তে হবে। মানে এখানে লেখা আছে মাই নেম ইজ অরিজিৎ, এবার কাগজটা আলোর দিকে ধরলে কিন্তু পিছন দিয়ে তো উল্টো দেখছো তুমি, ওই উল্টোটা পড়তে হবে।
বোঝাতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ, এটা পড়ার জন্য অনেক বেশি তোমাকে অ্যাটেন্টিভ হতে হবে, অনেক বেশি তার কনসেন্ট্রেশন মানে লাগবে। হাউ ইউ ডু ওয়ান থিং ইউ ডু এভরিথিং। তুমি একটা কাজ যেভাবে করো বাকি কাজও সেভাবে করো। অনেকে ভাবে ঘরদোর অপরিষ্কার থাক, আমার পড়াশোনাটা করলেই হলো। অনেক ছোট বাচ্চাদেরও দেখা যায় সে খালি বই নিয়ে পড়ছে, ঘর অগোছাল। তার বাবা এসে বলল নিজের ঘরটা গোছাতে পারিস না? সে বাবার কথাটাকে ইগনোর করলো। আরেকটি ছেলে তার বাবার কথাটা শুনলো, বাবা বলল হাউ ইউ ডু ওয়ান থিং ইউ ডু এভরিথিং। তুই বাথরুমে গেছিস, বাথরুমটা পরিষ্কার কর। তুই দাঁত মাজছিস, ব্রাশটা যত্ন করে রাখ। তুই ছোট কাজটাকে এমনভাবে কর যে পৃথিবীর সেরা মানুষ হতে চলেছিস। ছোট ছোট মানে কম্পার্টমেন্টের মতন প্রত্যেকটা কাজে যদি সে অ্যাটেন্টিভ হয়, যে আমি ঘরটা গোছাবো পৃথিবীর বেস্ট ঘর গোছানোর জন্য, আমি ঘরটা ঝাড়ু দেবো সেটাও বেস্ট, আমি বাথরুমে যাব এমনভাবে পরিষ্কার করব যেন ওয়ার্ল্ডের বেস্ট বাথরুম ক্লিনার, সেই মানুষটার যা কনসেন্ট্রেশন তার কাজে থাকবে। আর একটা ছেলে খালি ক্রিকেট ব্যাট নিয়ে রোজ মাঠে খেলছে, ভাবছে উইথ অল ডিউ রেসপেক্ট আমি সৌরভ গাঙ্গুলি হয়ে যাব, আমি সচিন তেন্ডুলকার হয়ে যাব। এত সহজে সৌরভ সচিন হওয়া যায় না। তার জন্য মাঠের মধ্যে যে ডিসিপ্লিন দরকার, মাঠের বাইরে তার থেকে 10 গুণ বেশি ডিসিপ্লিন থাকা দরকার। আমি অনেক বড় প্লেয়ারকে দেখেছি মাঠের বাইরে বেরিয়ে মোবাইল হাত দেয় না। আবার অনেক সোকল্ড বড় প্লেয়ার, সোকল মানে ভাবে সে বড় প্লেয়ার, রোনালদোর মতন চুল কাটলো, মেসির মতন হাতে ট্যাটু বানালো, হাঁটা চলা বাইরের নকল করছে, ভেতরে যেটা দরকার সেটা করছে না। টেবিল টেনিস প্লেয়ার, ইন্টারন্যাশনাল প্লেয়ার, 3টে ভালো টুর্নামেন্ট জিতে মাঠের বাইরে বেরিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করাতে ব্যস্ত, কিন্তু সে বুঝতে পারলো না ওই 3টে জিতে যা করলো ওই মোবাইল ইউজ করে, তারপরে সে সার্কিট থেকেই হারিয়ে গেল। এরকম 1000 এক্সাম্পল আমার কাছে আছে, হয়তো তোমার কাছেও আছে। মানে সফল যখন আমরা হই না, আমরা আবার সেই পুরনো অভ্যাসগুলো ধরে নিই যেগুলো আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করে। তুমি বহু বড় বড় মানুষকে দেখবে সফল হয়েছে কিন্তু ধরে রাখতে পারেনি, কেন? ডিসিপ্লিন। কেন? হ্যাবিট। যে কারণে বলা হয় মোটিভেশন ওয়ার্ড একটা ওভাররেটেড ওয়ার্ড। ইটস মোর ইম্পর্টেন্ট ডিসিপ্লিন অ্যান্ড রেগুলার কনসিস্টেন্সি। ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্সি কীভাবে আসে? প্র্যাকটিসের জন্য। মিশন অ্যান্ড ভিশন যেন সবসময় মনের মধ্যে, স্বপ্নের মধ্যে ভাসে। আমি যখন হকি খেলতাম চুচুড়াতে, 3:30 সময় উঠে 3:40 ট্রেন ধরতাম। মনের মধ্যে থাকতো যে আমাকে বিরাট বড় কিছু হতে হবে। তুমি নিশ্চয়ই জানবে যে একটা সময় ক্যাসেট পাওয়া যেত, ওয়াকম্যান পাওয়া যেত। আমি ওয়াকম্যানে করে 4টে করে ক্যাসেট নিতাম, 4টে করে ব্যাটারি রিচার্জ করতাম, ডবল রিচার্জ। কোনির যে লাইনটা আছে না, কোনি ফাইট, ওইগুলো আমি রেকর্ডিং মেশিনের মধ্যে করে নিয়ে ক্যাসেটের মধ্যে, এছাড়াও অনেক মোটিভেশনাল ক্যাসেট বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এরও দোকান থেকে গিয়ে 2 টাকা 3 টাকা দিয়ে ওই পুরো ক্যাসেট টু ক্যাসেট কপি করতাম, ডবল ক্যাসেট রাখতাম, কানে শুনতাম। আমার বন্ধুরা বা অনেকেই পাগল বলতো আমাকে। আমার মনে আছে যখন ক্যাসেট চলে যাচ্ছে তখন কি আসলো, আইপড, লম্বা লম্বা। তো থাইল্যান্ড থেকে আমার এক বন্ধু আছে হিরক, সে একটা আইপড এনে দিল গিফট। আমার মনে হলো ভগবান এসছে, কেননা ক্যাসেট তখন অবসলিট হচ্ছে। ওইটার মধ্যে সব বইগুলোকে রেকর্ড করে ঢোকালাম ওই কার্ডের মধ্যে। যথারীতি ওটা একদিন হারিয়ে গেল হাওড়া স্টেশনে। প্রচণ্ড মন খারাপ হলো। আমি মনে মনে ভাবলাম আমার সব থেকে বড় সম্পদ, আমার ওটা না থাকলে আমি তো শুনতে পারবো না, শুনতে না পারলে আমি কী করে করবো? বিশ্বাস করবে কিনা জানি না, তার ঠিক পরের দিন, আমি তো তখন ল অফ অ্যাট্রাকশন জানি না, আমার ফর্মুলা অনুযায়ী আমি ঠাকুরের আসনে বসে ঠাকুরের সাথে প্রার্থনা করছি, হে ঠাকুর তুমি এটা কি করলে? ঠাকুর তুমি আমাকে শক্তি দাও, আমার কাছে না আছে টাকা, না আছে সম্পত্তি, ওটা কিনবো কি করে? তুমি বিশ্বাস করবে না, সেই দিন কলকাতার লিডিং একটি নিউজ পেপারের প্রথম পাতায় একটা অ্যাডভার্টাইজ বেরিয়েছে, যে অ্যাডভার্টাইজে এই ছবিটা ছিল। আমি আজও অবাক হয়ে যাই, এই ছবিটা দেওয়া, রাইট? অ্যাপেল কোম্পানির একটা দারুণ এয়ারপড, যেটা ক্যালিফোর্নিয়ায় জাস্ট লঞ্চ করেছে, ইন্ডিয়াতে এখনো আসেনি। অ্যাডভার্টাইজ কলকাতার একটি বড় নিউজ পেপারে এইটার ছবি। তুমি বিশ্বাস করবে আমার ওটা হারিয়ে গেছে বলে যতটা মন খারাপ ছিল, হঠাৎ করে দেখলাম মনটা রিপ্লেস হয়ে এটা নিয়ে ভাবা আরম্ভ করলো, এবং মনে মনে ভাবছি সত্যি যদি এটা আমার কাছে থাকে বিরাট ব্যাপার। তখনকার দিনে এটার দাম প্রায় 40,000 টাকা, মানে আজকের দিনে 1.5-2 লক্ষ টাকারও বেশি। কিন্তু একদম প্রথম যখন বেরিয়েছে, আমি তখনকার কথা বলছি, দাম একটু এদিক ওদিক হতে পারে, আমার মনে নেই। তুমি বিশ্বাস করবে না, সেই দিনই বিকালবেলা আমাদের ল্যান্ডলাইন ফোন তখন ছিল বাড়িতে ফোন আসলো ইউএস থেকে। আমার এক ছোট ভাই, সে টিসিএসে চাকরি করে তখন,
টাটা কনসালটেন্সিতে। সে বলছে, রাজুদা, আমার ডাকনাম রাজুদা, আমি ক্যালিফোর্নিয়া থেকে ফিরছি, তোমার জন্য কিছু আনতে হবে, বড় কিছু আনতে পারবো না। আমার ইনস্ট্যান্ট মুখ দিয়ে বেরোলো, নিউজ পেপারে দেখলাম এই প্রোডাক্টটা, তুই কি দেখেছিস? বলে, আমি ওই শপের সামনেই দাঁড়িয়ে আছি। তো কি হয়েছে বলো, কি নিয়ে আসতে হবে? বিশ্বাস করবে না, সেটা কিন্তু যেটা জীবনে কখনো ভাবিনি, ওই টাকাটাও আমার কাছে ছিল না, এই প্রোডাক্টটা কিন্তু আমার কাছে আসলো। আজকে মৃণাল চক্রবর্তী হওয়ার পেছনে ল অফ অ্যাট্রাকশানে এটা কিন্তু সেই রকম একটা প্রোডাক্ট, যেটা আমাকে বহু বই আমি কিন্তু এটার মধ্যে লোড করেছি এবং এটা দিয়ে শুনে 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 এখানে আমি ঢুকিয়েছি। ঠিক এইরকমভাবেই যে কোনো জিনিস স্বপ্ন দেখলে অ্যাচিভ করা যায়। বিশ্বাসে কিন্তু বিশ্বাস অসম্ভব রাখতে হবে। আর বিশ্বাসে যদি বিশ্বাস থাকে, যে কোনো সাধারণ মানুষ অসাধারণ হতে পারে। ডিসিপ্লিন, হ্যাবিট এবং সিস্টেমের মধ্যে থাকতে হবে।